বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ক্রমেই ফেঁসে যেতে চলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, তার উপদেষ্টা এবং তার বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করা সাঙ্গপাঙ্গরা। এবার তার বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে আদালতে। এই ঘটনা প্রথমবারের মতো ঘটলো যে তাদের বিরুদ্ধে সরাসরি মামলা করা হলো। এর আগে বিভিন্ন রিট করার ব্যাপার, তাদের ব্যাপারে দুদকে মামলার আবেদন করা, এই ঘটনাগুলো আমরা দেখেছি, কিন্তু এবার সরাসরি আদালতে মামলার যে ঘটনাটা ঘটলো তাতে করে প্রফেসর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা ফেঁসে যেতে পারেন বলে মনে হচ্ছে। কি হতে চলেছে তাহলে, কেন এই মামলা করা হলো, এই মামলার ভ্যালিড পয়েন্ট আছে কি নেই, চলুন একটু জেনে দেখব এই ভিডিওতে। থাকবেন দর্শক। ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন, বিচ্ছিন্নভাবে জেনেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা মামলার আবেদন করা হয়েছে আদালতে। এই মামলাটা যখন করা হলো, মামলার আবেদনটা যখন করা হলো, তখন আমরা দেখছি যে প্রফেসর ইউনূস শুধু না, তার উপদেষ্টা এবং তার ওই মেটিকুলাস ডিজাইনের যে টিম, সেই টিমের অনেকের নামই অন্তর্ভুক্ত করা হলো। কেন করা হলো? কারণ আমরা দেখেছিলাম গত বছর উত্তরায় মাইলস্টোন কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয় এবং সেখানে 28 জন শিক্ষার্থী এবং শিক্ষিকার মৃত্যুর ঘটনা দেখেছি। যে শিক্ষিকা ওখানে মারা গিয়েছিলেন, শিশুদেরকে বাঁচানোর জন্য তাকে এবার সর্বোচ্চ যে জাতীয় পুরস্কার, স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। সেই বিমান দুর্ঘটনা এবং শিশুদের মৃত্যুর জন্য প্রফেসর ইউনূসকে দায়ী করে তার সরকারের বিরুদ্ধে মামলার এই ঘটনাটা ঘটল। এখন তাহলে প্রশ্ন আসে যে এই যে বিমান দুর্ঘটনা, সেটা কি প্রফেসর ইউনূস সরকার করিয়েছিলেন? একটা যুদ্ধ বিমান, তার ট্রেনিং কেন ওই অঞ্চলে হচ্ছিল, এটা সব থেকে বড় প্রশ্ন। আবাসিক অঞ্চল কিংবা যে অঞ্চলে স্কুল রয়েছে, সেই অঞ্চলে কেন একটা যুদ্ধ বিমানের ট্রেনিং হচ্ছিল, সেই প্রশ্নই উত্থাপিত হয়েছে এবং এর জন্য দায় দেয়া হচ্ছে প্রফেসর ইউনূস সরকারকে। এভাবেই ভাবা হচ্ছে যে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে এরকম একের পর এক বিভিন্ন ইস্যুতে এখন মামলা শুরু যখন হলো, তখন এটা অব্যাহত থাকবে। কি বলছে গণমাধ্যম? চ্যানেলের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মাইলস্টোন দুর্ঘটনা, ডক্টর ইউনূস সহ 16 জনের নামে মামলার আবেদন। 16 জনকে এখানে অভিযুক্ত করা হয়েছে। রাজধানীর উত্তরায় এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উপদেষ্টা আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্কো সাইং মারমার বাবা উসাইমং মারমা। বাদীপক্ষের আইনজীবী এ.কে.এম. শরীফ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখেন। জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান, আসিফ নজরুল, সাবেক প্রেস সচিব শফিকুল আলম সহ 16 জনকে আসামি করা হয়েছে। রেজওয়ানাকে করা হয়েছে আসামি, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ওই মেটিকুলাস প্রেস সচিব শফিকুল আলমের নামও এখানে রয়েছে। 2025 সালের 21 জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এতে 28 জন শিক্ষার্থী সহ 36 জন নিহত হওয়ার ঘটনা ঘটে। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও নিহত হন এই ঘটনায়। এই যে ঘটনা এখন বলে দিচ্ছে যে এখন যদি আদালত তার রায়ে বলে যে এই মামলা গ্রহণ করা হলো এবং এই মামলার তদন্তের ভার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন কিংবা সিআইডি কিংবা অন্য কোনো সংস্থাকে যদি আদালত দেয়, তাহলে এটা প্রফেসর ইউনূস এবং তার সহযোগীদের জন্য একটা মারাত্মক খারাপ ব্যাপার হবে। এই মামলা কি ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত একটাই দিচ্ছে যে প্রফেসর ইউনূস সংস্কারের নামে এবং শুদ্ধাচারের নামে ভালো ভালো কথার আড়ালে মূলত 1.5 বছর ব্যাপী একটা ভয়াবহ অপশাসন চালিয়েছিলেন, যার কারণে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, প্রায় কিছু নাগরিক তো রয়েছেই তার পক্ষে অন্ধ সমর্থক, যারা প্রফেসর ইউনূসের কোনো দোষ দেখেন না, তার সরকারের কোনো দোষ দেখেন না, তারা ছাড়া বেশিরভাগ মানুষ এদেশের অন্তত
90% মানুষ তার উপরে বেজায় ক্ষিপ্ত, এবং এই ক্ষিপ্ত হওয়ার প্রতিক্রিয়াগুলো এখন একের পর এক হয়তো দেখা যাবে। কিন্তু এখানে প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন উঠতেই পারে যে এই বিমান যে দুর্ঘটনা হলো এর জন্য কিভাবে সরকার দায়ী হয়। এখানে আইনজীবী স্পষ্টভাবে বলেছেন, যেটা তার বক্তব্য আমি শুনেছি, তিনি বলার চেষ্টা করেছেন যে একটি যুদ্ধ বিমান কেন এই অঞ্চলে উড়াল দিল, এই অঞ্চলে কেন প্রশিক্ষণ নেবে। যুদ্ধ বিমান যেখানে লোক সমাগম আছে সেই অঞ্চলে প্রশিক্ষণ নেওয়ার কোনো ধরনের কোনো কথা নয়। সুতরাং এর নিয়মের ব্যত্যয় ঘটানো হয়েছে, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এটা ঘটানো হয়েছে, এবং এই যে শিশু সহ 36 জনের মৃত্যু, এই মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। কি হবে এরপরে? দর্শক, আপনার কাছে কি মনে হয় কি হতে চলেছে? প্রফেসর ইউনূসের ইউনূস সহ তার সহযোগীরা কি বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। মামলাগুলোর জেলা ভিত্তিক তথ্য চেয়েছে সরকার, কার কাছে, কারা দেবে? প্রশাসন, পুলিশ সঠিকভাবে কি আসবে? আমার যথেষ্ট সন্দেহ আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তটা এখন দ্রুত বাস্তবায়ন হইলেই হয়। সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে যেই মামলাগুলি হয়েছে অভ্যুত্থান সংশ্লিষ্ট, সেই মামলাগুলো যাচাই বাছাই করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জেলা ভিত্তিক তথ্য চাওয়া হয়েছে, যাচাই বাছাই করা হবে, তারপরে সেই মামলাগুলো যারা ভিকটিম এই মামলার অন্যায়ভাবে অন্যায্যভাবে তারা অব্যাহতি পাবে। প্রক্রিয়াটা একটু জটিল, কিন্তু সেটা যদি খুব দক্ষতার সাথে সুন্দরভাবে বস্তুনিষ্ঠভাবে করা হয় তাহলে এটা আলহামদুলিল্লাহ খুব ভালো সুখবর। কিন্তু যেভাবে তিনি চেয়েছেন, যেমন মামলাগুলোর জেলা ভিত্তিক তথ্য চেয়েছে সরকার, কার কাছে, কারা দেবে? প্রশাসন, পুলিশ সঠিকভাবে কি আসবে? আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ যেই সিস্টেমে আমাদের প্রশাসন চলে, পুলিশ চলে, সেই সিস্টেমে তারা তথ্য দেবে, সঠিক তথ্য পাওয়াটা খুব মুশকিল। সেখানেও হয়তো আবার দেখা যাবে যে যারা নির্দোষ তারা থেকে গেল, আর দোষী ব্যক্তি যারা বা ক্রিমিনাল যারা, তারা আবার টাকা পয়সা দিয়ে তারা অব্যাহতি পেয়ে গেল। এগুলি হয়, আমাদের সিস্টেমগুলি এত বেশি কমপ্লিকেটেড, এগুলো যাচাই বাছাই করা খুব কঠিন। তারপরেও এছাড়া তো উপায় নেই, একটা সিস্টেমের মধ্য দিয়ে সরকারকে যেতে হবে। এখানে বলা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর 2024 সালে 8ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের আগ পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করে। আচ্ছা, তারপরে সালাউদ্দিন আহমেদ বলছেন 5ই আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদীর বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। এখানে তাদের কাছে অর্থাৎ ডিসিদের কাছে তালিকা চাওয়া হয়েছে, জেলা ওয়ারি কতগুলো মামলা হয়েছে। এগুলো রিমোট জেলায় হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে একটু বেশি, যাচাই বাছাই করে দেখা হবে। এইসব মামলা যাচাইয়ের উদ্যোগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সত্য। সেগুলো যাচাই বাছাই করে দেখা হবে প্রকৃত অর্থে প্রকৃত আসামি কারা, সেটা তদন্ত কর্মকর্তারা তদন্ত করে দেখবেন, যাতে স্বল্প সময়ের ভিতরে সেটি ডিসপোজড করা যায়, নিষ্পত্তি করা যায়। আর যাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের যাতে নিষ্কৃতি দেয়, সেই সুপারিশ করেছেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনিভাবে সম্পন্ন করা হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। মামলাগুলো নিয়ে তথ্য পাঠাতে ডিসিদের কতদিন সময় দেওয়া হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন যথাশীঘ্রই, তবে মৌখিকভাবে সর্বোচ্চ 1 মাসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। কেউ যদি দেরি করে থাকে ন্যায় বিচারের স্বার্থে সেটাও বিবেচনা করা হবে। যাই, উদ্যোগটা ভালো, কিন্তু কথা হলো যে এরকম তো উদ্যোগের কথা আইন উপদেষ্টা সাবেক আসিফ নজরুলও বলেছে, কিন্তু কার্যকর কিন্তু হয়নি। বলা হয়েছে যে এই ধরনের মামলায়, গণহত্যার গণমামলায় যাতে আসামিদের গ্রেপ্তার করতে গেলে ঊর্ধ্বতনের অনুমতি নিতে হবে, সেই ক্ষেত্রে আসলে সেটাও কখনো নেওয়া হয়নি। মানে যেখানে যেভাবে পারছে অ্যারেস্ট হয়েছে এবং কারাগারগুলোতে হাজার হাজার মানুষকে ঢুকায় রাখা হয়েছে দীর্ঘ সময় ধরে। এখন এটা যদি খুব সুন্দরভাবে
রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সবচেয়ে বড় কথা হলো স্বচ্ছতার মধ্য দিয়ে যদি এই মানুষগুলোকে অব্যাহতি দেয়া যায়, এটা হলো মানে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং বহু মানুষের জীবন রক্ষা হবে, এটুকু বলা যায় দর্শক।